প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়ান্স এগেন সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকের 293 নম্বর এপিসোড শুরু করছি। এর আগের যে 292 নম্বর এপিসোড ছিল সেটিও নববর্ষ স্পেশাল এপিসোড ছিল, এটিও নববর্ষ স্পেশাল এপিসোডই। আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনা। সেকেন্ড ঘটনাটি এক ব্রহ্মদত্তির ঘটনা এবং যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি হসপিটালের ঘটনা। তো আশা করছি আজকের এপিসোড সকলের খুব ভালো লাগবে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুরু করছি প্রেত কথার 293 নম্বর এপিসোড। তার আগে একটা কথা মনে করে দিই, প্রেত কথা একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন সায়ন মণ্ডল। বন্ধুর সাথে ঘটে যাওয়া অদ্ভুত ভৌতিক ঘটনা। হ্যালো গৌরবদা, প্রথমেই বলি অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আমি সায়ন মণ্ডল, কলকাতা রাজারহাট নিউ টাউন থেকে। দিনের পর দিন যত যাচ্ছে তত যেন প্রেত কথার চরম ভক্ত হয়ে যাচ্ছি। আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত সত্যি ভৌতিক ঘটনা শুনে আজকে লিখে ফেললাম। ঘটনার চরিত্রগুলোর নাম বিশেষ কারণে লিখলাম না, তাই অন্য নাম দিয়ে ঘটনাটি তুলে ধরলাম। যদিও লেখাটি অগোছালো আছে, তুমি একটু তোমার মতন করে সাজিয়ে নিও। আমার এক বন্ধু, তার নাম সুমন, পেশায় এক কলকাতার সরকারি হাসপাতালের ডাক্তার। বয়সে যেহেতু বড় তাই সুমনদা বলেই ডাকি। একদিন প্রেত কথা চ্যানেল নিয়ে সুমনদার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করে ফেলি, সুমনদা তুমি তো ডাক্তার, তুমি যে এত প্রেত কথা শুনতে ভালোবাসো, তুমি ভূত প্রেত বিশ্বাস করো? তোমার সাথে কখনো ভৌতিক ঘটনা ঘটেছে? সুমনদা বলে ওঠে, হ্যাঁ ঘটেছে, শোন তাহলে। ভূত চতুর্দশী এসে গেল। গত বছর এই ভূত চতুর্দশীর দিনের সেই ঘটনাটা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। সেদিন পেশেন্ট লোড বেশি ছিল বলে আউটডোর শেষ হতে বেশ দেরি হয়ে গেছিল। পরের দিন কালী পুজো। হাসপাতালের সেমিনার রুমে বসে নিলয় প্রথম কথাটা তুলল, স্যার আজ তো ভূত চতুর্দশী, আপনি যে অত রাত জেগে ভূতের গল্প টল্প করেন, আজ আর করবেন না? হেসে বললাম, কেন রে, তুই কি ভূতে বিশ্বাস করিস নাকি? স্বভাবসিদ্ধ নাটকীয় ভঙ্গিতে নিলয় বলল, বিশ্বাস করি না, কথা জোর দিয়ে বলতে পারি না। অবাক হয়ে বললাম, সে কি রে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিস আর এসব কি কথা? পাশ থেকে মৌমিতা ফুট কেটে বলল, যত সব আজগুবি গপ্প দেবে এবার নিলয়, ছাড়ুন তো স্যার। বেশ ক্ষেপে গিয়ে নিলয় বলল, ভাগ্য ভালো তোমার যে কখনো এসব কিছু উপলব্ধি করতে হয়নি, তবে আজগুবি কোনো গপ্প আমি বলি না। পাশ থেকে জয়তীদি অ্যাজ ইউজুয়াল চেঁচিয়ে বলে উঠল, এই নিলয় এসব পাত্তা দিস না তো, তুই বল কবে কোথায় কিভাবে ভূত ফিল করেছিস শুনি। তো কার্যত দুটো টিম হয়ে গেল, একদিকে নিলয় আর জয়তীদি, অন্যদিকে আমি আর মৌমিতা। নিলয় ওর সঙ্গে ঘটে যাওয়া দু একটা রোমহর্ষক ঘটনা বেশ রসালোভাবে পরিবেশন করতে থাকলো। জয়তীদিও সাংঘাতিকভাবে পালা দিতে শুরু করলো, আর উল্টো দিকে আমি আর মৌমিতা ওর আধিভৌতিক উপলব্ধিগুলিকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যার প্রাণপণ চেষ্টা করতে থাকলাম। তো এই তর্ক বিতর্ক চলতে চলতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। নিলয় বলল, না এবার আমায় উঠতে হবে। নিলয়ের বাড়ি যেতে অনেকটা সময় লাগে, তাই আমরা তর্কে ক্ষান্ত দিয়ে বেরোবার তোড়জোড় করতে লাগলাম। সেমিনার রুম থেকে ঠিক বেরোতে যাব, হঠাৎ দেখলাম একজন অসতিপর বৃদ্ধা সিঁড়ি দিয়ে 3 তলা থেকে 4 তলার দিকে যাচ্ছেন। আমাদের সেমিনার রুম 3 তলায় আর 4 তলায় মেল ওয়ার্ড। কি মনে হওয়ায় জিজ্ঞাসা করলাম, তুমি কার বাড়ির লোক মা? বৃদ্ধা একটু থমকে দাঁড়িয়ে পিছন ঘুরে মুচকি হেসে বললেন, আমি তো পরাণের মা, ওরে নিতে আইছি। এই বলে তিনি আবার ধীরে ধীরে 4 তলার দিকে উঠে গেলেন। হঠাৎ মনে পড়ল পরাণ বলে একজন যুবক ভর্তি আছে, যার তো স্টেজ 4 অস্টিওসার্কোমা, ফুসফুসে রোগ ছড়িয়ে পড়েছে সাংঘাতিকভাবে।
ওর গতকালও বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। পিছন ঘুরে দেখি নিলয় মৌমিতা বেরোচ্ছে। ওদের জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, পরাণ বলে যেই পেশেন্ট রয়েছে ওর তো সুব্রতদার ইউনিটে ভর্তি নাও, ও তো অবস্থা ভালো ছিল না, তাহলে ওর ছুটি হয়ে গেল কেন? নিলয় অবাক হয়ে বলল, না তো স্যার, ওর তো ছুটি দেওয়া হয়নি। আমি বললাম, তাহলে যে ওর মা উপরে গেলেন, বলে গেলেন ছেলেকে আনতে যাচ্ছেন। আমি ভাবলাম ছুটি হয়ে গেছে, নইলে ছেলেকে আনতে যাবেন কেন? মৌমিতা চমকে উঠে বলল, স্যার পরাণের মা তো আর নেই, ওর মা তো 1 বছর আগে মারা গেছেন। এই ডিপার্টমেন্টই, পরাণই তো পরশুদিন বলল। সাংঘাতিকভাবে চমকে উঠলাম কথাটা শুনে। তারপর বললাম, চল তো একবার ওয়ার্ডে। বলেই 4 তলার দিকে দৌড়লাম। নিলয়, মৌমিতা, জয়তীও উপরে উঠল। ওরাও বৃদ্ধাকে দেখেছিল, কিন্তু আমার সঙ্গে কি কথা হচ্ছে ওরা শোনেনি। আমার কথা শুনে ওরাও ভয়ানক অবাক হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বিস্ময়ের আরও বাকি ছিল। 4 তলার ওয়ার্ডে পৌঁছে পরাণের বেডের সামনে কাউকে পাওয়া গেল না। পরাণের শ্বাসকষ্ট বেশ বেড়েছে। তন্ন তন্ন করে খুঁজেও সেই বৃদ্ধাকে সারা ওয়ার্ডে কোথাও পাওয়া গেল না। এ কি করে সম্ভব? ওয়ার্ড থেকে নামার আর কোনো সিঁড়িও নেই, আর লিফটটাও 2 দিন ধরে খারাপ। তাহলে বৃদ্ধা গেলেন কোথায়? বিস্ময়ে বিমূঢ় অবস্থায় বাড়ি ফিরে এলাম। রাত্রি 10টার সময় শুভঙ্কর দার ফোন এলো। শুভঙ্কর অন কল ছিল সেদিন। হ্যালো স্যার। বল। স্যার, ওই পরাণ এক্সপায়ার করলো। আমি বললাম, এক্সপায়ার করার আগে কি মায়ের নাম করছিল? ফোনের উল্টো দিক থেকে জবাব এলো, হ্যাঁ স্যার, এক্সপায়ার করার আগে খুব মামা করছিল। ইটস ভেরি ন্যাচারাল। আমি বলে ফোনটা কেটে দিলাম। আর কিছু বলতে পারলাম না। ঘটনাটি ঘটে গেছে অনেক দিন হয়ে গেছে, তবে তারপরেও অনেকবার শোনা গেছে সেখানে নাকি অনেকবারই হসপিটাল স্টাফ, রোগীর বাড়ির লোকেরা পরাণের মাকে দেখেছে, এবং আজও পরাণের মায়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি সুমনদার কাছে এই অদ্ভুত ভয়ানক ঘটনা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। তো গৌরবদা, এই ছিল আমার সুমনদার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, তোমার কাছে তুলে ধরলাম। অনেক অগোছালো লেখা আছে, তুমি একটু সাজিয়ে তোমার মতন করে বলো। তোমার ভয়েসে এই ঘটনাটি শোনার অপেক্ষায় রইলাম। প্লিজ ঘটনাটি শুনিও। অনুরোধ রইল প্রেতকথা চ্যানেলের কাছে। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম, এবং এ ধরনের ঘটনা হাসপাতালে বা ডাক্তারদের সাথে বা নার্সদের সাথে বহু ঘটে। এ ধরনের ঘটনা খুবই ন্যাচারাল ঘটনা হয়ে গেছে এই মুহূর্তে। আর মানে শুধু ভাবো যে তুমি একজনকে দেখতে পাচ্ছ, দেখো ভয় বা ভূত মানেই এটা নয় যে তুমি দেখে তাকে খুব ভয় পাচ্ছ। এমন অনেক ভূত হয়তো তুমি আশেপাশে রোজ দেখো, যাদের এক্সিস্টেন্স তোমার কাছে খুব ক্লিয়ার, কিন্তু আসলেই তারা এক্সিস্ট করে না। এই যেমন পরাণের মা যদি এখন তোমার আমার সামনে আসে, আমরা খুব নর্মাল একজন বৃদ্ধা মহিলা ভাববো, কিন্তু তিনি যখন বলবেন আমাদেরকে যে পরাণকে নিতে এসেছি, তখন আমাদের কাছে সেটা খুব নর্মাল বলে মনে হবে। কিন্তু যখন জানতে পারবো যে পরাণের মা তো নেই, পরাণের মা তো মারা গেছে, পরে গিয়ে যখন জানতে পারবো, তখন ভয়টা জাঁকিয়ে বসবে। তখন মনে হবে রাত্রিবেলা একা ঘরে ঘুমোলেও এই বুঝি পরাণের মা এসে ডেকে বলে, যাবি আমার সাথে? যাই হোক, চলে যাচ্ছে আজকের আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠাতে হলে কি করতে হবে না, মেইল করতে হবে pretkotha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। যত বড় ঘটনা পাঠাবেন, যত সুন্দর ইউনিক ঘটনা পাঠাবেন, তত সিলেক্ট হওয়ার চান্সেস বেশি হবে, তত মানুষ আনন্দ পাবে বেশি, তত মানুষের রোমাঞ্চ হবে বেশি। তো যাই হোক, আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি এসেছে মেলে। এই বিগত ঘটনাটি, মানে লাস্ট ঘটনাটি যেটি সায়ন পাঠিয়েছিল, সেই ঘটনাটি এসেছিল ফেসবুকে। আমি চলে যাচ্ছি আমাদের মেলের ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
এই যে ঘটনাটি রয়েছে, ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি অ্যাকচুয়ালি বাংলা ইংলিশ মিলিয়ে লিখে পাঠিয়েছেন, তাই জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার পড়তে গিয়ে একটুখানি সমস্যা হতে পারে, তাই আগেই আমি ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু যিনি ঘটনা পাঠিয়েছেন খুব সুন্দর একটি ঘটনা পাঠিয়েছেন, আশা করছি সকলের ভালো লাগবে। ঘটনা পাঠিয়েছেন রাজদীপ চৌধুরী। নমস্কার দাদা, আমার নাম রাজদীপ। আমি প্রেত কথা এপিসোড 100 নম্বর থেকে শুনছি। এখন প্রেত কথা একটি নেশায় পরিণত হয়েছে। প্রতিদিন রাত্রিবেলায় 12টার সময় প্রেত কথা শোনা শুরু হয়। শুয়ে শুয়ে কখনো অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে, কখনো ঘুমিয়ে পড়ি প্রেত কথা শুনতে শুনতে। যাই হোক, এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো সেটি পছন্দ হয়নি, তাই সিলেক্ট হয়নি। তবে যাই হোক, একটি নতুন ঘটনা পাঠালাম, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। এই কিছুদিন আগে আমার মায়ের মামা বাড়িতে যে ঘটনাটি ঘটে গেল সেটি না লিখে পারলাম না। আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়রামপুর নামক গ্রামে, বিষ্ণুপুর শহরের পাশে। তারপর এই গ্রামটা আমাদের পড়ে আর কি। ঘটনায় আসি। আমার মায়ের মামা বাড়ি হলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর। আমার মায়ের মামারা ছিল 4 ভাই, বড় মামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামা, আর 3 বোনের বিয়ে হয়ে গেছে। যাই হোক, ঘটনার মধ্যেখানে আমি একটুখানি মনে করিয়ে দিই যে আমাদের প্রেত কথা লাইভ এপিসোড এই সপ্তাহে আসছে। এই সপ্তাহে গৌরব তপাদার ভ্লগস চ্যানেলে আমাদের প্রেত কথা লাইভ এপিসোড আসছে। আমি জানি যারা যারা প্রেত কথা শুনতে পছন্দ করেন তারা অলরেডি লাইভ এপিসোড শুনছেন। বিগত 2টো এপিসোডে ভালো ভিউয়ারশিপ ছিল, তাই জন্য আমি আবার একটি এপিসোড আনছি। তো আপনারা প্লিজ গৌরব তপাদার ভ্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাইটেলে দেখুন দেওয়া আছে গৌরব তপাদার ভ্লগস। ঘটনার মধ্যেখানে গিয়ে টুক করে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইভ এপিসোডগুলি শুনে নিন আজকের এপিসোডের পর। যারা শোনেননি আশা করছি ভালো লাগবে। এবং আমার যে গৌরব তপাদার বলে চ্যানেল আছে, যেটি আমার মেইন চ্যানেল, যেখান দিয়ে আমার জার্নি স্টার্ট হয়েছিল, সেই চ্যানেলে আমি বিভিন্ন রকমের পডকাস্ট আপলোড করছি। যেই পডকাস্টগুলো আপনাদের অনেক কাজে লাগবে, নলেজ গেইন করার জন্য বলুন, বা স্মার্টনেসের জন্য বলুন, বা নতুন অনেক ইনফরমেশন পাওয়ার জন্য সেই পডকাস্টগুলো কাজে লাগবে। নতুন কিছু চেষ্টা করছি, আপনাদের সাপোর্ট, আপনাদের সাহায্যটা খুব প্রয়োজন। তাই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা গিয়ে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন এবং যে পডকাস্টগুলো আসছে সেগুলো শোনা শুরু করুন। আশা করি আপনাদের প্রত্যেকের জীবনে অনেক কাজে লাগবে। চলে আসি ঘটনায়। বিশেষ করে এই ঘটনাটি বড় আর সেজো মামাকে নিয়ে। মায়ের মামারা আলাদা হয়ে গেলেও তাদের বাড়ি ছিল পাশাপাশি, তাই তারা সবাই মিলেমিশে থাকে, এই কথাটা বললেও চলে। বড় মামার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হলো এই 6 বছর। একটা ছেলেও আছে তাদের 4 বছরের। সেজো মামার 2টো ছেলে, একটা ছেলে বাড়িতে থাকে পড়াশোনা করে আর একটা বাইরে কাজ করে। বড় মামার ছেলের বিয়ে হওয়ার পর তাদের সাংসারিক জীবন ঠিকই যাচ্ছিল, কিন্তু এই 1 বছর আগে থেকে ছেলের বউ একটু আলাদা রকমের আচরণ করতে শুরু করে। সবসময় বেশি বেশি টাকা খোঁজে, হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে, খিটখিটে হতে শুরু করে। কোনো কারণবশত মা একবার মামার বাড়ি যায়, তো তখন রাত্রে লক্ষ্য করে ঘুমানোর সময় ওই ভরা গরমেও উনি জানলা বন্ধ করছেন। তো মা জিজ্ঞাসা করার পর উনি বলেন যে, আমার না যেন মনে হয় রাত্রিবেলা কেউ আমাকে জানলা দিয়ে দেখে। আরও বলেন, আমার বাচ্চাটাও একদিন খুব কেঁদেছিল দেখে, তারপর থেকে না আমি জানলাটা বন্ধ করে রাখি। তখন মা ভেবেছিল বাইরে হয়তো কোনো ছেলে বদমাইশি করে, তো যাই হোক কথাটাকে আর কেউ অত গুরুত্ব দেয়নি। তখন থেকে বউটি আস্তে আস্তে ভীতু হতে শুরু করে, তার ভয় আরও বাড়তে শুরু করে। প্রায় দিন সকালবেলা মন্দির থেকে ঠাকুরের বালি এনে ঘরে ছড়াতে থাকে এবং বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কাজকর্ম শুরু করে। এবং ধীরে ধীরে বউটি একা থাকতে শুরু করে, হাজব্যান্ডের সাথেও কথা বলা কমিয়ে দেয়। তারপরে একদিন ভোরবেলায় মায়ের বড় মামিমা ঘর পরিষ্কার করার জন্য উঠে দেখে বৌমা এখনো ওঠেনি এবং তার বাচ্চা প্রচুর কাঁদছে। তো বৌমার রুমে ধাক্কা দেয় ওঠানোর জন্য। হাজব্যান্ড তো বাইরে কাজ করতো ছেলেকে নিয়ে, তাই বৌমা একা ঘুমোতো। তো দরজা ধাক্কা দিতেই তিনি দেখলেন যে দরজায় কোনো ছিকল লাগানো নেই, মানে ছিটকেনি লাগানো নেই, এবং দরজা খুলে যায়। এবং দরজা খুলতেই তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন বউটির রুমের ফ্যানে কাপড় ঝুলিয়ে দড়ি বানিয়ে গলায় দড়ি দিয়েছে এবং নিচে বাচ্চাটি অঝরে কেঁদে যাচ্ছে। সেটি দেখে পুরো পরিবার মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ল।
কিন্তু অবাক করা জিনিস যে দরজাটা সে বন্ধ কেন করেনি। সাধারণত কেউ সুইসাইড করলে দরজাটা বন্ধ করে দেয় যাতে কেউ আসতে না পারে, আর নিজের বাচ্চাকে সামনে রেখে কিভাবে কেউ এমন করতে পারে? যাই হোক, কেউ কোনো উপযুক্ত কারণ খুঁজে পেল না। তারপর থেকে লক্ষ্য গেল যে ওই বাচ্চাটিও আর কাঁদছে না, আর সে মাকে খুঁজছেও না। ব্যাপারটা খুব অবাক করলো সবাইকে। ওই 5 বছরের বাচ্চাটা নিজের খাবার নিজেই খাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ম্যাচিওর বাচ্চা যে কিনা 20-25 বছরের মানুষের মতন বিহেভিয়ার করছে। এখানে সবকিছু শেষ হয়ে গেলে তাও ঠিক ছিল, কিন্তু তারপর মেয়ের সেজো মামার ছোট ছেলের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছেলেটির নাম উজ্জ্বল। তো উজ্জ্বল একদিন রাত্রে বাইরে বাথরুমে এসেছে। তো ঘড়িতে তখন বাজে রাত 11টা। বাথরুম করে ফেরার সময় হঠাৎ করে উজ্জ্বল থমকে দাঁড়ায়। সে দেখতে পায় বড় কাকু, মানে মায়ের বড় মামা, বড় কাকুর বাড়ির সামনে বাচ্চাটা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং হাসছে। জিনিসটা দেখার পর উজ্জ্বল একটু অবাক হয়ে যায় এবং একটু ভয় পায়, বাচ্চাটা ওভাবে হাসছে কেন। তো ও বাচ্চাটার দিকে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে, কিরে এত রাত্রিবেলা বাইরে কি করছিস শোনো? এই কথাটা বলার পর সে বাচ্চাটি উজ্জ্বলের দিকে ঘুরে তাকায়। উজ্জ্বলের দিকে ঘুরে তাকাতেই উজ্জ্বল দেখে যে সেই বাচ্চাটির শরীর পুরো বাচ্চার মতন, কিন্তু মুখটা যেন তার মরে যাওয়া বৌদির। চোখগুলো ফুলে গেছে, সাদা সাদা চোখ, এবং এটা দেখে উজ্জ্বল ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সবাইকে ঘটনাটা বলায়। সবাই বলে যে বৌদিকে হয়তো খুব মনে পড়ছে, তাই জন্য হয়তো এরকম দেখেছে। আর সোনু তো বড় মামির কাছে ঘুমোচ্ছিল, দরজা লাগানো ছিল, তো সে কিভাবে বাইরে আসতে পারে? এই ঘটনার পর থেকে উজ্জ্বল কেমন যেন বদলে যায়। মাঝে মাঝে উজ্জ্বল অজ্ঞান হয়ে যায়। সেটা তার বাবা সেজো মামা দেখে সহ্য করতে না পেরে তাকে নিয়ে যায় এক বিখ্যাত ওঝার কাছে, এবং সেই ওঝা যা বলেন তা শোনার জন্য কেউ তৈরি ছিল না। বলে যে তোমাদের ওই বাড়ির যে ঈশান কোণ, সেখানে একটা নিম গাছ আছে। সেই গাছে বহুকাল আগে থেকে এক ব্রহ্মদত্তী বাস করে। সেই ব্রহ্মদত্তী প্রত্যেক পূর্ণিমার রাতে ওই গাছ থেকে অন্য গাছে যায়। সেই সময় যাওয়ার সময় তোমার বাড়ির কেউ তার রাস্তায় এসেছিল। তার জন্যই সেই ব্রহ্মদত্তী এখনো তোমাদের বাড়িতে কারোর না কারোর শরীরে ঘুরে বেড়াচ্ছে। সে এই পুরো পরিবার শেষ না করা পর্যন্ত বাড়ি ছেড়ে যাবে না। সেজো মামা ওই ব্রহ্মদত্তী থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে নাকি জিজ্ঞাসা করে। তারপর ওঝা বলেন তোমাদের বাড়িতে টানা 24 ঘন্টা 50 কেজি কাঠের যজ্ঞ করতে হবে, তবে উপায় পাওয়া যেতে পারে। আপাতত উজ্জ্বলকে তিনি মাদুলি দিয়ে পাঠিয়ে দেন, কিন্তু সমস্যা হলো বাড়ির সবচেয়ে বড় মায়ের বড় মামাকে নিয়ে। সে কোনো কথায় বিশ্বাস করল না, তাই কোনো কিছু করানোও হলো না, যজ্ঞ হলো না। পরের দিন মায়ের বড় মামা সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ সাইকেলের হ্যান্ডেল ফ্রিজ হয়ে যায় এবং তিনি ওখানে পড়ে যান। তারপর পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করে ব্রহ্মদত্তীর কথা। শুধু মায়ের বড় মামা ছিলেন খুব জেদি। 2 দিন পর ঘটে একটি অদ্ভুত ঘটনা। মায়ের বড় মামা বিকেলের সময় চেয়ারে বসে বসে চা খাচ্ছেন। ঠিক সেই সময় চেয়ারটি হঠাৎ করে ভেঙে পড়ে যায় সবার চোখের সামনে। আর চেয়ারটি ছিল 1 সপ্তাহ আগে কেনা। বড় মামার চেহারাও এমন নয় যে চেয়ার ভেঙে পড়ে যাবে। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। মনে হলো যেন চেয়ারটিকে কেউ ভেঙে দিল নিজে থেকে। আরও কয়েকটি অবাক করা ঘটনা হলো ঠিক সেই সময়। ওই বাচ্চাটি এক কর্কশ হাসি হাসতে শুরু করলো সবার সামনে। সেই দৃশ্য দেখে মায়ের বড় মামা না চাইতেও বিশ্বাস করেছিল। ওই ওঝার কাছে তারপর যাওয়া হয়। ওঝাকে ডাকা হয় বাড়ি। রাত 12টা থেকে যজ্ঞ শুরু হয়। 50 কেজি কাঠের 24 ঘন্টা শেষ হওয়ার 3 ঘন্টা আগে থেকে পুরো ঘরে এক বিরাট চিৎকার শুরু হয়। মনে হচ্ছে যেন কোনো এক জন্তু প্রচুর জোরে চিৎকার করছে। পুরো পরিবার একসাথে বসে আছে, এই অবাক জিনিসটা দেখছে, এবং বাচ্চাটার কিন্তু কোনো ভয় নেই। সে তারপর ওঝা বাচ্চাটিকে মাদুলি দিতেই বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। আর ঠিক 12টার সময় ওই নিম গাছ কেটে ফেলার আদেশ দেয় ওঝা। ঠিক রাত 12টায় সব চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আপাতত আর এমন কোনো ঘটনা দেখা যায়নি। এই ঘটনাটি 1 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা,
কনফার্মেশনের জন্য নিচে ফোন নাম্বার দিলাম। শুধু কষ্ট হয় ওই বেচারা বাচ্চাটার জন্য যে কিনা 4 বছর বয়সের নিজের মাকে নিজের চোখের সামনে মরতে দেখে। যাই হোক, ঘটনাটি একটু বড় হয়ে গেল। আসলে ঘটনাটা পুরোটা না বললে বোঝা যেত না, সাজিয়ে বলতে পারিনি। তুমি একটু সাজিয়ে বললে ভালো লাগবে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সত্যিই সাজিয়ে বলা হয়নি এখানে, মানে এত কঠিনভাবে লেখা ইংলিশ বাংলা সব মিলিয়ে আমার পড়তে গিয়ে লিটারালি মানে ঘাম ঝরে গেছে। এই গরমে তো এমনি ঘাম ঝরছে সবার, এসি চালিয়েও ঘাম ঝরে গেছে আর কি এটা পড়তে গিয়ে। যাই হোক, আপনারা যারা লিখে পাঠাচ্ছেন তাদেরকে একটু বলি যে আপনারা প্লিজ একটুখানি একটু ঠিকঠাকভাবে লিখে পাঠাবেন যাতে পড়তে সুবিধে হয়। অনেকে আছে এমনভাবে লেখেন কোনো দাড়ি নেই, কমা নেই। বাংলাতে লিখছেন কিন্তু দাড়ি কমা নেই, এটা থেকে বেশ অসুবিধাই কিন্তু হয়, কারণ তখন এক্সপ্রেশন বোঝা যায় না। তাই জন্য কিছু কিছু এপিসোড দেখবেন খুব ভালো হয়, কারণ সেই এপিসোডের লেখাগুলো খুব সুন্দর হয়। কিছু কিছু এপিসোড দেখবেন হয়তো মনের মতন হয় না। সেই এপিসোডগুলিতে অনেক সময়, মানে আমি বলছি না যিনি পাঠাচ্ছেন তার ভুল সবসময়, আমি নিজেও সবসময় আপ টু দ্য মার্ক দিতে পারি না, কিন্তু আরেকটা ফ্যাক্টর হিসেবে লেখাটাও কিন্তু কাজ করে। যেখানে লেখা ঠিকঠাক নেই, যেখানে দাড়ি কমা ঠিকঠাকভাবে দেওয়া নেই, যেখানে এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না, সেই ঘটনাটা খুব স্বাভাবিকভাবেই রিড করার সময় সেই ফিল কিন্তু পাওয়া যায় না। তাই জন্য কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় একটুখানি ফিলের অভাব ঘটে। কিন্তু আমার মনে হয় যে এই ঘটনাটা খুব একটা খারাপও হয়নি, ভালোই হয়েছে বেশ। আশা করছি আপনাদের সকলের বেশ ভালো লেগেছে। আজকের এপিসোডে এই দুটি ঘটনা ছিল এবং আমি চলে যাব আমাদের শাউট আউট পর্বে। শাউট আউট পর্বে যাওয়ার আগে একবার বলে দিই যে প্রেত কথা কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। প্রেত কথার কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। তাই প্রেত কথার ঘটনাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটা নির্ভর করছে শ্রোতার উপর। চলে যাচ্ছি আমাদের 293 নম্বর এপিসোডের শাউট আউট পর্বে, অর্থাৎ 292 নম্বর এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম পড়ে নেওয়ার পালা। কমেন্ট করেছেন আফসান আলী মণ্ডল, কে কে আমার মতন চাও যে সপ্তাহে একটা এপিসোড 40 মিনিটের মতো হোক, তারা ভোট দাও। বাবা 964টা ভোট পড়েছে, যত কমেন্ট পড়েছে তার থেকে বেশি ভোট পড়েছে। না, চেষ্টা করব আমি কখনো কখনো বড় এপিসোড দিতে। অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করেই না বাড়াই না, ইচ্ছে করেই এপিসোডের সংখ্যা বাড়াতে চাই না, কিছু বাড়াতে চাই না। তার কারণ আমি চাই যে যেন প্রেত কথা এই যে এক্সক্লুসিভ ব্যাপারটা নিয়ে রয়েছে তোমাদের সামনে সেটাই যেন থাকে। তাও তো লাইভ এপিসোড দিচ্ছি, গৌরব তপদার ভ্লগস চ্যানেলে লাইভ এপিসোড তো চলেই আসে মাঝে মাঝে, রাইট? লাবণী শিকদার লিখেছে আজকের এই গরমে দিনে ফ্যামিলির সাথে ছাদে বসে প্রেত কথা শোনার মজাই আলাদা। তাপসী মিত্র লিখেছেন শুভ নববর্ষ গৌরব, প্রেত কথা আরও বড় হোক, অপেক্ষায় থাকি প্রেত কথা শোনার জন্য। আমাদের মধ্যে রয়েছেন সূর্য, প্রিয় প্রেত কথা পরিবারের সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নববর্ষের গৌরবদার কণ্ঠস্বরে কিছু জাদু আছে। সোহাম রয়েছে, সোহানি রয়েছে, আমাদের মধ্যে রয়েছে অনুসুয়া, আমাদের মধ্যে রয়েছে মৃন্ময়, সুস্মিতা, দেবোত্তম, তমাল সরকার, পাপ্পু দাস, রুম্পা কোনাই, আমাদের মধ্যে রয়েছেন নাসরিন খাতুন, উৎপল ঘড়ুই, আমাদের মধ্যে রয়েছেন দীপিকা ঘোষ এবং আরও অনেকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।